ভারতকে চরম বিপদে ফেলে বাড়তি 50% শুল্ক কার্যকর আমেরিকার। শত্রু চীনকে বন্ধু বানিয়ে কি সে ক্ষতি পোষাতে পারবে দিল্লি? শত্রু থেকে বন্ধু হতে না হতেই অরুণাচলে পাল্টাপাল্টি বাঁধ নির্মাণ নিয়ে বিরোধে ভারত চীন। বেইজিং এর কাছে কি হারবে দিল্লি? ইতিহাসে প্রথম দেখা মিলল বিরল প্রজাতির কমলা রঙের হাঙর। কেন এবং এর রং কমলা হলো, রহস্য কি বলছেন বিজ্ঞানীরা? শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। ভারত বাঁচতে পারেনি আমেরিকার বাড়তি শুল্ক থেকে। 27 আগস্ট থেকে ভারতের পণ্যে জরিমানা সহ 50% বাড়তি শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। এতে চরম হতাশায়, ভবিষ্যতের চিন্তায় প্রায় দিশেহারা ভারতের ব্যবসায়ী ও রপ্তানিকারকরা। বিকল্প পথ খুঁজতে মরিয়া দিল্লি বাধ্য হয়েই শত্রু চীনের সাথে বন্ধুত্ব করেছে। কিন্তু শত্রু চীনের সাথে বন্ধুত্ব আর বন্ধু আমেরিকার সাথে শত্রুতা, এই সংকটে কতটা টিকে থাকতে পারবে ভারত? চীনের সাথে বন্ধুত্ব হিতে বিপরীতে হবে না তো? চীন রাশিয়াকে সাথে নিয়ে খেল দেখাতে পারবে কি মোদী সরকার? কথাই আছে, বন্ধুর সাথে শত্রুতা হাজার গুণ ভয়ঙ্কর, যা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মশল দিতে গিয়ে তাল হারাচ্ছেন, হচ্ছেন নাজেহাল। মোদীর জন্য, ভারতের জন্য কাল হয়ে দাঁড়িয়েছেন এককালের পরম বন্ধু, সম্বোধন করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরোক্ষ হুমকির ধারাবাহিকতায় শেষমেশ কার্যকর হয়েছে ভারত থেকে রপ্তানি করা পণ্যে জরিমানা সহ 50% শুল্ক। ওয়াশিংটনের চাপিয়ে দেয়া এই বাণিজ্য যুদ্ধ কিভাবে সামাল দেবে দিল্লি? ধাক্কা মোকাবেলায় রাশিয়া চীনের সাথে ভারতের সম্পর্ক জোরদারের কৌশল কাজে আসবে কি? আস্থা ফিরবে কি? ভবিষ্যতের চিন্তায় চোখের সর্ষে ফুল দেখা ভারতের রপ্তানিকারকদের মনে। মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে ভারতের পণ্যে বাড়তি শুল্ক আরোপ কার্যকরের বিষয়টি জানিয়েছে হোয়াইট হাউস। জানানো হয়েছে, ওয়াশিংটন ডিসির সময় 27 আগস্ট রাত 12:01 এবং দিল্লির সময় বুধবার সকাল 9:31 থেকে আমেরিকায় ঢোকা ভারতের প্রতিটি পণ্য থেকে আদায় করা হবে 50% শুল্ক। 7 পৃষ্ঠার বিজ্ঞপ্তিতে এর কারণ স্পষ্ট করে বলা হয়েছে, রাশিয়া থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তেল কেনার কারণেই শাস্তি। যদিও রাশিয়ার তেল কেনার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য স্থিতিশীল রাখার অজুহাত দিয়েছে ভারত, গত 30 জুলাই জরিমানা হিসেবে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের সাথে 5 দফা ধারাবাহিক বৈঠকের পরও বাণিজ্য চুক্তির অনিশ্চয়তা ও বাড়তি শুল্কের আবহে অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, সরকারি কর্মকর্তা ও অর্থনীতিবিদদের সাথে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। কথা হয়েছে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপে দেশের অর্থনীতির উপর কুপ্রভাব সামলানোর কৌশল নিয়ে। প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, আলোচনা হয়েছে মূলত পরিবর্তিত পরিস্থিতিতে আন্তর্জাতিক প্রতিযোগিতার বাজারে টিকে থাকা আর প্রবৃদ্ধির গতি ধরে রাখার বিকল্প নিয়ে। শুল্কের এই ধাক্কায় হুমকিতে পড়েছে ভারতের তৈরি পোশাক, অলংকার, রত্ন, গয়না শিল্প, চিংড়ি মাছ, সামুদ্রিক খাবার, কার্পেট, অটোমোবাইল পণ্য রপ্তানি খাত। ধারণা করা হচ্ছে $8,700 কোটি রপ্তানির 55% কমবে। শুধু সেপ্টেম্বরেই যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি কমবে 20 থেকে 30%। এক বছরের লোকসান $4,000 কোটি পৌঁছানোর আশঙ্কা রয়েছে, যা ভারতের বেকারত্ব সমস্যাকে আরো তীব্রতর করতে পারে। এতে সঙ্গত কারণে চোখে অন্ধকার দেখছেন পণ্য রপ্তানির সাথে সংশ্লিষ্টরা। यूएस में जो तो थोड़े मोड़े काम थे वो भी एकदम। চীনের উপরও 50 থেকে 100% শুল্ক আরোপ করা হয়েছিল, কিন্তু তারা সমঝোতা করেছে এবং কমিয়ে এনেছে। সমস্যার একটা হাল হয়েছে, পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। জানি না কি করব। ये लगा कि हो जाएगा, जैसे चाइना पे भी लगा था। যুক্তরাষ্ট্রের জন্য যাই অর্ডার ছিল তা আর নেই। আমাদের গ্রাহকরা আগের করা অর্ডার স্থগিত রাখতে বলেছে। শুল্ক জটিলতার কারণে যুক্তরাষ্ট্রের এক আমদানিকারক তো অর্ডারের উৎপাদনই বন্ধ রাখতে বলেছে। পরিস্থিতি আসলেই খুব খারাপ। इसके बाद भी हमारे पास माल बना रखा है। বেকায়দায় পড়ে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সমঝোতার আশা ছেড়ে একসময়ের অভিন্ন শত্রু চীনের সাথে সম্পর্ক নয়নের কৌশল গ্রহণ করেছে ভারত। খেলা এখানেই শেষ নয়। রাশিয়া, চীন, ভারতের ত্রিশক্তি গড়ে তোলার পরোক্ষ হুমকি দিতেও ছাড়ছে না দিল্লি। সংকোচ ভুলে চলছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খোলামেলা সমালোচনা। মোদী সরকারের প্রভাবশালী কর্তারা বুঝিয়ে দিচ্ছেন যুক্তরাষ্ট্রের চোখ রাঙানিতে ভয় পাওয়ার দিন শেষ হলো বলে। কিন্তু এতে শেষ রক্ষা হবে তো? এমন পরিস্থিতিতে কারো সর্বনাশ তো কারো পৌষ মাস। প্রবাদ বাক্যটি দিন দিন প্রাসঙ্গিক হয়ে উঠছে বাংলাদেশ, চীন
আর ভিয়েতনামের জন্য। যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের রপ্তানি কমায় শূন্যস্থান পূরণে সুবর্ণ সুযোগ নিতে পারে এই দেশগুলো। এক্ষেত্রে ভিয়েতনামের তুলনায় ভালো অবস্থানে বাংলাদেশ। বর্তমানে ভিয়েতনামের শুল্ক বাংলাদেশের সমান হলেও পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্ট থাকায় অতিরিক্ত শুল্ক দিতে হচ্ছে ভিয়েতনামকে। এদিকে চীনের সাথে ভারতের বন্ধুত্ব শুরু হতে না হতেই জলবিদ্যুৎ বাঁধ নিয়ে এরই মধ্যে দুই দেশের মধ্যে দেখা দিয়েছে চরম বিরোধ। তিব্বতে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চীন। এর জেরেই অরুণাচল প্রদেশে পাল্টা বাঁধ নির্মাণের পরিকল্পনা ঘোষণা দিয়েছে দিল্লি। আর এতে চরম বিপদ আঁচ করতে পেরে ফুঁসে উঠেছে অরুণাচলের অধিবাসীরা। চীন বাঁধের পানি ছেড়ে দিলে যেমন বন্যায় ভেসে যাবে গ্রামের পর গ্রাম, তেমনি ভারতে পাল্টা বাঁধ নির্মাণ করলে তাদের হারাতে হবে ঘরবাড়ি ও জমিজমা। প্রশ্ন উঠছে, মানুষের জীবন ধ্বংস করে নিজের ব্যর্থতা ঢাকতে পারবেন কি মোদি? তিব্বতে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ তৈরি করছে চীন। 2024 সালের শেষ দিকে বেইজিংয়ের এমন ঘোষণা আতঙ্কে কাঁপিয়ে দেয় ভারতকে। নয়াদিল্লি তখন জানিয়েছিল এই বাঁধ পুরোদমে চালু হলে শুষ্ক মৌসুমে ভারতের দিকে নদীর পানি প্রবাহ 85% পর্যন্ত কমে যেতে পারে। একই সাথে বেইজিং এই পানিকে ব্যবহার করবে অস্ত্র হিসেবে। অন্যদিকে চীন হঠাৎ করে জমানো পানি ছেড়ে দিলে বন্যায় ভেসে যাবে ভারতের বিস্তীর্ণ এলাকা। পাল্টা পদক্ষেপ হিসেবে অরুণাচল প্রদেশের সিয়াং বা ব্রহ্মপুত্র নদীতে বিশাল এক বাঁধ বানানোর সিদ্ধান্ত নেয় নরেন্দ্র মোদীর সরকার। কিন্তু নিজেদের ঘরবাড়ি ও জমিজমা হারানোর ভয়ে দিল্লির এমন মহাপরিকল্পনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে স্থানীয় জনগণ। পানি নিয়ে চীন ভারতের কৌশলগত যুদ্ধে তারাই কি দেবে সবচেয়ে বড় খেসারত? অরুণাচলের সীমান্তবর্তী অঞ্চলে আপার সিয়াং মাল্টিপারপাস ড্যাম নির্মাণের দায়িত্ব পেয়েছে ভারতের সবচেয়ে বড় হাইড্রো পাওয়ার কোম্পানি এনএইচপিসি। বাঁধের জরিপ কাজে যন্ত্রপাতি বসাতে গেলে প্রতিষ্ঠানের কর্মীদের উপর হামলা করে স্থানীয় জনগণ। সরঞ্জাম ভাঙচুর করে তারা ধ্বংস করে দেয় নিকটবর্তী সেতু ও পুলিশ ক্যাম্প। গ্রামবাসীর অভিযোগ, এখানে বাঁধ বানানো হলে পানিতে ডুবে যাবে অন্তত 16টি গ্রাম, ঘরবাড়ি হারাবে 10,000 মানুষ। স্থানীয়দের দাবি, তাদের জমিতে মোদী সরকারকে কিছুতেই বাঁধ বানাতে দেবে না তারা। इसलिए हम लोग बनने नहीं देगा। যদি বাঁধ তৈরি হয় আমরা কিভাবে কামাই রোজগার করব? বাঁধ হলে সব মাটি ভেসে যাবে। এই মাটিতেই তো আমরা ফসল ফলাই, এলাচ, ধান, কাঁঠাল আর নাশপাতি উৎপাদন করি। সেসব বিক্রি করে টাকা পাই, সন্তানদের পড়াশোনা চালাই, পরিবারের ভরণ পোষণ হয়। আমরা কোনোভাবেই এ বাঁধ বানাতে দেব না। আমরা কাউকে ভয় পাই না, প্রয়োজনে নিজের জমির জন্য জীবন দেব। এখানে বাঁধ দেওয়া হলে আমাদের সন্তানেরা তো বাঁচতে পারবে না। हम लोग उसी से काटा है। অনেকদিন থেকেই তিব্বতের আংশে হিমবাহ থেকে নেমে আসা পানির প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করছে ভারত। এই হিমবাহের পানি চীন, ভারত ও বাংলাদেশের 10 কোটিরও বেশি মানুষের জীবন ধারণের অন্যতম উৎস। অরুণাচলের সীমান্তবর্তী অঞ্চলে বসবাসরত জনগোষ্ঠীর কোনো আপত্তি কানে তুলছে না কেন্দ্রীয় সরকার। দিল্লির দাবি, চীনের হুমকি ঠেকাতে আপার সিয়াং বাঁধই তাদের একমাত্র সমাধান। বাঁধ তৈরি হলে শেষ হয়ে যাবে আমাদের সংস্কৃতি। সিয়াং নদী যুগ যুগ ধরে আমাদের সংস্কৃতি ও সভ্যতার সঙ্গে যুক্ত, কারণ আমাদের পূর্বপুরুষেরা এই নদীর পাড়ে জমি চাষ করেই আমাদের জীবন গড়ে তুলেছেন, ঘরবাড়ি বানিয়েছেন। সিয়াং নদীর উপর বাঁধ হলে কৃষি জমি ভেসে যাবে। এই নদী আমাদের সংস্কৃতি ও সভ্যতার অংশ। ব্রহ্মপুত্র বা সিয়াং নদী ঘিরে হাজার বছর ধরে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর বসবাস। ভূমিকম্পপ্রবণ তিব্বত ও অরুণাচলে বিশাল বাঁধ নির্মাণের কারণে চরম বিপর্যয়ের মুখে পড়বে গোটা অঞ্চল। ড্যাম তৈরির অনুমোদন পেলেও বাঁধের কাজ শেষ করতে অন্তত 10 বছর সময় লাগবে ভারতের। অথচ 2030-এর শুরুর দিকেই নিজেদের তৈরি বাঁধ থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে চীন। প্রতিযোগিতায় বেইজিং এগিয়ে থাকায় ড্যাম নির্মাণ কৌশলে শেষ পর্যন্ত কতটা সফল হবে ভারত, সেটা নিয়ে রয়েছে ব্যাপক সংশয়। শক্তিশালী রাষ্ট্রগুলোর সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিতে সিরিয়াকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সম্পর্ক স্বাভাবিক করতে ইসরায়েলের প্রতিনিধিদের সাথে গোপনে বৈঠক করছেন সিরিয়ার কর্মকর্তারা। উঠছে এমন অভিযোগও। ফলে বিশ্লেষকদের ধারণা ছিল শীঘ্রই হয়তো আমিরাত ও বাহরাইনের মতো সিরিয়া ও ইসরায়েলের সঙ্গে হওয়া আব্রাহাম চুক্তিতে সই করবে। কিন্তু সেই সম্ভাবনা সরাসরি নাকচ করে দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট আল শারা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সিরিয়া কোনোভাবেই আব্রাহাম চুক্তিতে যোগ দেবে না। 2020 সালের সেপ্টেম্বরে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে স্বাক্ষরিত হয়েছিল আব্রাহাম অ্যাকর্ডস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সে চুক্তিতে স্বাক্ষর করেছিল আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো।
সে সময় সিরিয়ায় চলছিল প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্বৈরশাসন। তবে 2024 সালের ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর দ্রুতই পাল্টে যেতে থাকে প্রেক্ষাপট। নতুন অস্থায়ী সরকারের নেতৃত্বে উঠে আসেন বিদ্রোহী নেতা আহমেদ আল শারা। এর কিছুদিন পরই দ্বিতীয় মেয়াদে আবারও হোয়াইট হাউসে বসেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরের জন্য মধ্যপ্রাচ্যকে বেছে নেন ট্রাম্প। সে সফরে আল শারার সঙ্গে সংক্ষিপ্ত একটি বৈঠক করেন তিনি। সৌদি আরবের রিয়াদে এক সম্মেলনে সবাইকে অবাক করে দিয়ে সিরিয়ার উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প। এরপর ধীরে ধীরে আন্তর্জাতিক সম্মেলন ও শক্তিশালী রাষ্ট্রগুলোর সাথে পুনরায় সংযোগ স্থাপনের চেষ্টা শুরু করেন সিরিয়ার প্রেসিডেন্ট আল শারা। সম্পর্ক স্বাভাবিক করতে ইসরায়েলের প্রতিনিধিদের সাথে গোপনে বৈঠক করছেন সিরিয়ার কর্মকর্তারা। ওঠে এমন অভিযোগও। এর মাঝেই গত 19 আগস্ট প্যারিসে ইসরায়েলের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি। ফলে বিশ্লেষকদের অনেকে ধারণা করছিলেন শীঘ্রই হয়তো আমিরাত ও বাহরাইনের মতো সিরিয়াও আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করবে। তবে এবার সে সম্ভাবনা সরাসরি নাকচ করে দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট আল শারা। আল শারা স্পষ্ট জানিয়েছেন সিরিয়া কোনোভাবেই আব্রাহাম চুক্তিতে যোগ দেবে না। 27 আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আনাদোলু। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সৌদি আরবের সাপ্তাহিক পত্রিকা আল মাজাল্লায় প্রকাশিত এক সাক্ষাৎকারে আল শারা এ কথা জানিয়েছেন। আল শারা বলেন, ইসরায়েলের সঙ্গে সিরিয়ার সংঘাত অন্যান্য আরব রাষ্ট্রের থেকে মৌলিকভাবে আলাদা। আব্রাহাম চুক্তি সেই সব রাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত হয়েছিল যাদের কোনো দখলকৃত জমি বা ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাত ছিল না। সিরিয়ার পরিস্থিতি ভিন্ন। গোলান হাইটস এখনো তারা দখল করে রেখেছে। এই মুহূর্তে তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো পরিকল্পনা সিরিয়ার নেই। আল শারার মতে সিরিয়ার অগ্রাধিকার এখন 1974 সালের জাতিসংঘ সমর্থিত গোলান মালভূমি নিয়ে বিচ্ছিন্নতা চুক্তি পুনরুজ্জীবিত করা, আর সেটি না হলে অন্তত অনুরূপ একটি সমঝোতা গড়ে তোলা যা আন্তর্জাতিক তত্ত্বাবধানে দক্ষিণ সিরিয়ার স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিবেন প্রেসিডেন্ট আল শারা। 1967 সালের পর এই প্রথম কোন সিরীয় প্রেসিডেন্ট জাতিসংঘে ভাষণ দেবেন। ফলে এটিকে সিরিয়ার আন্তর্জাতিক অঙ্গনে পুনরায় সক্রিয় উপস্থিতির প্রতীক বলে আখ্যায়িত করছেন বিশ্লেষকদের অনেকে। ইউক্রেন যুদ্ধে লাখো প্রাণহানির পরও রুশ সেনাবাহিনীতে জনবলের কোনো ঘাটতি দেখা যাচ্ছে না, কারণ নিয়মিতই বিপুল সংখ্যক সেনা ও স্বেচ্ছাসেবী নিয়োগ দিতে সক্ষম হচ্ছে তারা। কিন্তু কিভাবে? বিশ্লেষকরা জানাচ্ছেন, বিপুল সেনা নিয়োগ নিশ্চিত করতে অবলম্বন করা হচ্ছে বেশ কিছু কৌশল। এর মাঝে আছে আকর্ষণীয় বেতন, বিভিন্ন অপরাধীদের শর্ত ভিত্তিক সেনাবাহিনীতে নিয়োগ দেয়া সহ আরো বেশ কিছু অভিনব কৌশল। তবে এসব কিছুর চেয়ে যা বেশি কাজে দিচ্ছে তা হলো রুশদের দেশপ্রেম। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে 2022 সালের ফেব্রুয়ারি থেকে চলমান ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত 10 লাখেরও বেশি রুশ সেনা নিহত বা আহত হয়েছে। যদিও স্বাধীনভাবে এই সংখ্যা যাচাই করা সম্ভব নয়, কেননা রাশিয়া এসব তথ্য গোপন রাখে। তবে পশ্চিমা বিভিন্ন গোয়েন্দা সংস্থার অনুমানের সাথেও এই সংখ্যা সঙ্গতিপূর্ণ। এত হতাহতের পরও রুশ বাহিনীতে সেনা সংখ্যায় ঘাটতি নেই, এটা সত্যিই চমকে দেওয়ার মতো। উল্টো দিন দিন জনবলের প্রশ্নে ফুলে ফেঁপে উঠছে রুশ বাহিনী। পরিসংখ্যান বলছে, কেবল গত বছরই প্রায় 5 লাখ চুক্তিভিত্তিক সৈনিক কিংবা স্বেচ্ছাসেবী নিয়োগ দিয়েছে রুশ সেনাবাহিনী। অথচ অন্যদিকে একই সময়ে ব্যাপক সেনা সংকটে ভুগছে ইউক্রেন। তরুণদের ধরে জোরপূর্বক সেনাবাহিনীতে ঢোকানোর অভিযোগ উঠছে ইউক্রেনীয় নিয়োগ কর্মকর্তাদের বিরুদ্ধে। রাশিয়াকে একেবারেই এ ধরনের কোনো সমস্যায় ভুগতে হচ্ছে না। মার্চে পুতিন এক সভায় দাবি করেন যে রাশিয়া ইউক্রেনের চেয়ে দ্বিগুণ হারে নতুন সেনা নিয়োগ দিচ্ছে। এ মাসের শুরুতে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার উপপ্রধান বলেন, প্রতি মাসে রাশিয়ার সেনা নিয়োগ পরিকল্পনা 105 থেকে 110% হারে পূরণ হচ্ছে। এতে করে এবছরের শেষ নাগাদ খুব সহজেই তাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে। কিন্তু কিভাবে সেনা নিয়োগে এতটা সফল হচ্ছে রাশিয়া, সেসব প্রশ্নই সামনে আসছে। বিশ্লেষণ ও গবেষণা সংক্রান্ত অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রাশিয়া বিষয়ক বিশ্লেষক ওলেগ ইগনাতভের মতে, বর্তমানে রুশ বাহিনী সেনা সংখ্যার দিক থেকে ফুলে ফেঁপে ওঠার বড় একটি কারণ হলো তারা এখন আগের চেয়ে তুলনামূলক কম ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। এর পেছনে আছে যুদ্ধ কৌশল পরিবর্তনের ভূমিকা।
তিনি বলেন, রাশিয়া এখন আর আগের মতো ব্যাপক হারে ভারী অস্ত্র ব্যবহার করছে না, কারণ ড্রোন হামলার মুখে সেগুলো খুবই ঝুঁকিপূর্ণ। সর্বশেষ তারা বড় আকারে ভারী অস্ত্র ব্যবহার করেছিল গত শীতে কার্স্ক অঞ্চল পুনরুদ্ধারের অভিযানে। এছাড়া রাশিয়া বেশ অনেকদিন ধরেই আর বড় সেনাদল দিয়ে আক্রমণ চালাচ্ছে না। এর বদলে ছোট ছোট দল, কখনো এমনকি একজন বা দুইজন সেনা ব্যবহার করে হামলা হচ্ছে। এসব ক্ষেত্রে ওই দুই একজন সেনা ড্রোন ও আর্টিলারির সহায়তায় ইউক্রেনীয় বাহিনীর বিভিন্ন অবস্থানে ঢুকে পড়ে হামলা চালায়। এতে প্রাণহানি বা ক্ষয়ক্ষতি কম হয়, জানান ওলেগ ইগনাতভ। এছাড়া সেনাবাহিনীতে জনবল বাড়াতে আরো কিছু কৌশল কাজ করছে। এর মাঝে একটি হলো আকর্ষণীয় বেতন। গত বছর পুতিন এক ডিক্রি জারি করে নতুন চুক্তিভিত্তিক সৈনিকদের জন্য এককালীন প্রায় $4,970 বোনাস ঘোষণা করেন, বাংলাদেশি টাকায় যা 6 লাখেরও বেশি। শুধু তাই নয়, স্থানীয় কর্তৃপক্ষকে এই অর্থ অন্তত দ্বিগুণ করে দেওয়ার ব্যাপারে উৎসাহিত করা হচ্ছে। এর সঙ্গে আছে মাসিক বেতন অন্তত $2,500, বাংলাদেশি টাকায় 3 লাখেরও বেশি। এছাড়া আছে ঋণ সহ বাড়তি বিভিন্ন সুবিধা। বিশেষ করে দারিদ্র্য পীড়িত বা প্রত্যন্ত অঞ্চলের মানুষরা এসব প্রস্তাবে সৈনিক হিসেবে যুদ্ধে যোগ দিতে উৎসাহিত হচ্ছে। এছাড়া মুক্তির শর্তেও রুশ বাহিনীতে যোগ দিচ্ছে অনেকে। তারা হলো খুন ও ধর্ষণের মতো অপরাধে দণ্ডিত কয়েদি। যুদ্ধ থেকে বেঁচে ফিরে স্বাধীন ও সম্মানজনক জীবন কাটানোর মোহে তারা যোগ দিচ্ছে বাহিনীতে। এর বাইরেও কেবল দেশপ্রেমের কারণেই বিপুল সংখ্যক মানুষ দলে দলে যোগ দিচ্ছে সেনাবাহিনীতে। তারা এই যুদ্ধের পক্ষে। পরিসংখ্যান বলছে, বর্তমানে 75% রুশ জনগণ চলমান এই যুদ্ধকে সমর্থন করছে। সমুদ্র ও সামুদ্রিক প্রাণী জগতের ইতিহাসে এই প্রথম দেখা মিলল রহস্যময় এক অদ্ভুত প্রাণীর। সম্প্রতি কোস্টারিকার ক্যারিবিয়ান উপকূলে খুঁজে পাওয়া গেল কমলা রঙের হাঙর। গবেষকরা বলছেন, বিরল এক জেনেটিক মিউটেশন বা বিবর্তনের ফলে হাঙরটির গায়ের রং এমন হয়েছে। আর এই আবিষ্কার আবারও মনে করিয়ে দিল মানুষ কতটা কম জানে অতল সাগর সম্পর্কে। প্রথমবারের মতো খুঁজে পাওয়া গেল বিরল প্রজাতির কমলা রঙের হাঙর। সম্প্রতি কোস্টারিকার ক্যারিবিয়ান উপকূলে জেলেদের জালে ধরা পড়েছে এক অদ্ভুত রঙের হাঙর, যার শরীর উজ্জ্বল কমলা হলুদে ঝলমল করছে। সাধারণত হাঙর ধূসর, বাদামি কিংবা গাঢ় সবুজাভ রঙের হয়ে থাকে, যা তাদের পরিবেশের সঙ্গে মিশে গিয়ে আত্মগোপনের সহায়তা করে। কিন্তু এই হাঙরটি যেন সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা কোনো গোপন রত্ন, যার অনন্য রং তাকে করে তুলেছে ইতিহাসে প্রথম এবং একেবারেই অনন্য। গ্রিক রিপোর্টারে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, টর্টুগুয়েরা ইন্টারন্যাশনাল পার্কের কাছে এক স্পোর্ট ফিশিং অভিযানের সময় প্রায় 2 মিটার লম্বা এই হাঙর ধরা পড়ে। জেলেরা প্রথমে নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারেননি। বিজ্ঞানীরা বলছেন, এই কমলা রঙের পেছনে রয়েছে এক বিরল জেনেটিক মিউটেশন, যার নাম জেন্থিজম। এই অবস্থায় শরীরের রঞ্জক পদার্থের অস্বাভাবিক উপস্থিতির কারণে প্রাণীর গায়ে সোনালী বা কমলা রং ফুটে ওঠে। শুধু তাই নয়, এই হাঙরের চোখ দুটি একেবারেই সাদা, যেখানে স্বাভাবিকভাবে হাঙরের চোখের কালো মণি দেখা যায়। গবেষকরা মনে করছেন, এটি আসলে একসঙ্গে দুটি বিরল মিউটেশন। তাই আবিষ্কারটি শুধু দৃষ্টিনন্দনই নয়, বৈজ্ঞানিক দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন জাগে, এত উজ্জ্বল রং নিয়েও হাঙরটি কিভাবে এখন পর্যন্ত টিকে রইল? কারণ সাধারণত এই ধরনের অস্বাভাবিক রং প্রাণীদের শিকারীর কাছে সহজ টার্গেটে পরিণত করে। ধূসর বা বাদামি রঙের হাঙর সহজে পরিবেশে মিশে গিয়ে নিজেদের রক্ষা করতে পারে, কিন্তু কমলা হাঙরটি যেন দূর থেকেই চোখে পড়ে যায়। তবুও এটি প্রাপ্তবয়স্ক অবস্থায় পৌঁছেছে, যা নিজেই এক বিস্ময়ের ব্যাপার। বিজ্ঞানীরা বলছেন, হয়তো পরিবেশগত চাপ, জেনেটিক মিউটেশন কিংবা সমুদ্রের ক্রমবর্ধমান তাপমাত্রা এর পেছনে ভূমিকা রাখতে পারে। প্রথমবারের মতো হাঙরের মধ্যে এই ধরনের রং এবং চোখের বৈশিষ্ট্যের প্রমাণ পাওয়া গেলেও অন্যান্য প্রাণীতে এর নজির আগে মিলেছে। তবে হাঙরের মতো প্রাণীর ক্ষেত্রে এটি একেবারেই নতুন। মেন্টাল ফ্লসের প্রতিবেদনে বলা হয়েছে, এমন জেনেটিক বিবর্তনের রেকর্ড বিশ্বে হাতে গোনা কয়েকটি প্রাণীর মধ্যেই সীমাবদ্ধ, আর এই কমলা হাঙর সেই তালিকায় যুক্ত হয়ে ইতিহাস রচনা করেছে। সমুদ্র এখনো অজানার ভান্ডার, যেখানে প্রতিনিয়ত লুকিয়ে আছে নতুন নতুন বিস্ময়, যা আরো একবার মনে করিয়ে দিল এই ঘটনাটি। প্রতিটি নতুন আবিষ্কার শুধু বৈজ্ঞানিক গবেষণায় নয়, প্রকৃতির বৈচিত্র্য রক্ষার ক্ষেত্রেও গবেষকদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে। এই হাঙর প্রজাতিও পৃথিবীর সামুদ্রিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই আবিষ্কার তরুণ প্রজন্মের মধ্যেও প্রকৃতি ও জীববিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াবে, কারণ সমুদ্রের গভীরে রঙিন রহস্য এখন আর শুধু গল্প নয়, বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত বাস্তবতা। কোস্টারিকার সমুদ্র থেকে উঠে আসা এই কমলা হাঙর কেবল একটি সামুদ্রিক প্রাণী নয়, বরং প্রকৃতির বিরল বিস্ময়ের এক অনন্য প্রতীক। তাই এই বিরল হাঙরের আবিষ্কার আমাদের আরো একবার ভাবতে বাধ্য করে, সমুদ্রের এই মূল্যবান প্রাণীরা নিরাপদে আছে তো।